21শে জুলাই 2025 সোমবার ঢাকার একে খন্দকার এয়ারফোর্স বেস থেকে দুপুর 1:06 একটা F-7 ফাইটার জেট টেক অফ করে। আর জেটটি ওড়াচ্ছিলেন বাংলাদেশের এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। কিন্তু টেক অফের কয়েক মিনিটের মধ্যে সেটা আছড়ে পড়ে কাছে থাকা একটা স্কুলের বিল্ডিং এর উপর। সাথে সাথে ভীষণ জোরে বিস্ফোরণ হয়। স্কুলে সেই মুহূর্তে স্টুডেন্টদের এক্সাম চলছিল, আর যেখানে ফাইটার জেটটি ভেঙে পড়েছিল সেখানে ক্লাস 5 to 7 এর ক্লাসরুম ছিল। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যায় ওখানে থাকা ছোট ছোট শিশুদের শরীর। সেই দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। অফিসিয়ালি এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 23, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তাদের মতে এই সংখ্যা 200-রও বেশি হতে পারে, কারণ ওই স্কুলে স্টুডেন্টের সংখ্যা প্রায় 2000। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ফাইটার জেট স্কুলের উপর আছড়ে পড়ল? আর যে চীন এই ফাইটার জেট তৈরি করেছিল তারা 2013 সালে ফাইটার জেট বাতিল করে দিয়েছিল। তাহলে এত পুরনো একটা ফাইটার জেট বাংলাদেশ এয়ারফোর্স কেন ব্যবহার করছে? আর ঢাকার মতো এমন একটি জনবহুল শহরে কেন এয়ারফোর্সের ট্রেনিং চলছিল? আর জানলে অবাক হবেন, ছোট ছোট শিশুদের এমন অবস্থা দেখে গোটা বিশ্ব যখন স্তব্ধ হয়ে গেছে, তখন ওই স্কুলের পাশে থাকা কিছু দোকানি 30 টাকার জল বিক্রি করছে 300 থেকে 500 টাকায়। ওখান থেকে হসপিটালের ভাড়া 20 টাকা মাত্র, কিন্তু চাইছিল 200 টাকা। কথা হচ্ছে, এরা কি আদেও মানুষ? আমি রয়েছি সব্যসাচী আপনাদের সাথে। মাত্র 1 মাস আগে ভারতের আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় 260 জন মানুষ মারা গিয়েছিল। সেই দুর্ঘটনার ক্ষত সেরে ওঠার আগেই আবারও এত বড় একটা দুর্ঘটনার শিকার হলো বাংলাদেশ। জানলে অবাক হবেন, ভারত ও বাংলাদেশের এই দুই দুর্ঘটনার ভিতরে এমন একটি অবহেলাময় রহস্য রয়েছে যেটা নিয়ে কখনোই স্টেপ নেওয়া হয়নি। বা বলতে পারেন, এই যে এতগুলো শিশুর প্রাণ গেল, এটাও একটা নেগলেন্সির কারণ। কি সেই রহস্য? 5ই আগস্ট 1984 বিমান বাংলাদেশের একটা ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল, কিন্তু খারাপ ওয়েদারের জন্য ঢাকা থেকে মাত্র 500 কিলোমিটার দূরে একটি জলাভূমিতে ক্র্যাশ হয়ে যায়। প্লেনে থাকা প্রায় 49 জন মানুষ সাথে সাথে মারা যান। এটা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা। কিন্তু 21শে জুলাই একটা F-7 মডেলের ফাইটার জেট একটি স্কুলের উপর ভেঙে পড়েছে, আর তার মৃত্যুর সংখ্যা এবং ভয়াবহতা সেই 1984 সালের ঘটনাকেও হার মানাবে। ওই দিন আসলে কি ঘটেছিল, চলুন এবার তা জানা যাক। ওই দিন দুপুরে 1টার দিকে বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর একটা চাইনিজ মেড F-7 ফাইটার জেট নিয়ে ঢাকার এয়ারফোর্স বেস থেকে টেক অফ করে। ওই দিন জেটে তিনি একাই ছিলেন, আর এটা ছিল তার ট্রেনিং এবং ফাইনাল ফেজ। মানে তাকে একাই এই ফাইটার জেটকে সফলভাবে ওড়াতে হবে। কিন্তু এই জেট টেক অফের পর তৌকির বুঝতে পারেন এই যুদ্ধ বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে এই জেটটা তার কন্ট্রোলের বাইরে চলে যায়, আর খুব দ্রুত গতিতে এর উচ্চতা কমতে শুরু করে। তৌকির সাথে সাথে এয়ারবেজে কন্ট্যাক্ট করেন, আর এয়ারবেজ থেকে তাকে ইমিডিয়েটলি ইনজেক্ট করতে বলা হয়। আর এরপরই তার সাথে এয়ারবেজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে এই এয়ারবেজ থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই ছিল ঢাকার উত্তর এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। রিপোর্ট মতে তৌকির নিজের জীবন বাঁচানোর বদলে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন এই ফাইটার জেটটাকে বাঁচাতে, বা অন্তত এই ফাইটার জেটটা একটা ফাঁকা জায়গায় নিয়ে ক্র্যাশ করাতে। কিন্তু কয়েক সেকেন্ডের ভিতর ফাইটার জেটটি ওই স্কুলের উপর আছড়ে পড়েছিল, আর সাথে সাথে জেট ফুয়েলে আগুন ধরে যায়। ভয়ানক এক বিস্ফোরণ হয়, আর চারিদিকে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আর সমস্ত কিছু এতটাই তাড়াতাড়ি হয়েছিল যে ক্লাসে থাকা ছাত্ররা ঠিক যেভাবে বসেছিল ঠিক সেভাবেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া তখন স্কুল ছুটির সময় ছিল, তাই তাদের বাবা মারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এবং তাদের মধ্যেও অনেকে মারা যান। শুরুতেই আপনাদের কিছু লোভী ব্যবসায়ীদের কথা বলেছিলাম, যারা এই অ্যাক্সিডেন্টের ফায়দা তোলার জন্য জিনিসপত্রের দাম বাড়িয়ে অমানুষের পরিচয় রেখেছিল। এবার বলবো এক মহিয়সী নারীর ব্যাপারে। এই স্কুলেরই একজন শিক্ষিকা মিস মাহিরিন চৌধুরী, যিনি ছাত্রদের ক্লাস নিচ্ছিলেন। আগুনে তার শরীর পুড়ে যায়, কিন্তু তারপরও তিনি প্রায় 20 জন ছাত্রের জীবন বাঁচান এবং সেফলি তাদের বাইরে নিয়ে আসেন, আর শেষ পর্যন্ত তিনি নিজে মারা যান।
আশেপাশে থাকা বহু মানুষ এবং রেস্কিউ টিম ছাত্রদের রক্ষার্থে এগিয়ে আসেন, আর হসপিটালগুলোতে বহু মানুষ রক্ত দিতে এগিয়ে আসেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ফাইটার জেট বিধ্বস্ত হলো? ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা ISPR এর মতে এটা বাংলাদেশ এয়ারফোর্সের F-7 BGI ফাইটার জেট, আর তাদের মতে যান্ত্রিক ত্রুটির কারণে এই ফাইটার জেটটি ক্র্যাশ করেছিল। আজ থেকে প্রায় 60 বছর আগে চীনের চিংডু কর্পোরেশন 1965 সালে এই ফাইটার জেটটি তৈরি করেছিল। এই জেটটির ইন্টারন্যাশনাল নাম J-7, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সে এই জেটের নামকরণ করা হয়েছে F-7। তবে এটা কিন্তু চায়নার নিজস্ব টেকনোলজি নয়, এটা রাশিয়ার MiG-21 এর লাইসেন্স ভার্সন। এটা একটি তৃতীয় প্রজন্মের এয়ারক্রাফট যেটা এয়ার টু এয়ার অ্যাটাক, এরিয়াল বম্বিং এবং এয়ার ডিফেন্সের কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশ 1998 সালে প্রথমবার 13টা F-7 ফাইটার জেট কিনেছিল চীনের কাছ থেকে। এরপর 2001 এবং 2013 মধ্যে আরও 28টা ফাইটার F-7 জেট কিনেছিল। এই মুহূর্তে বাংলাদেশের কাছে প্রায় 40টা F-7 ফাইটার জেট আছে। যে সময় ফাইটার জেটগুলো কেনা হয়েছিল সে সময় টেকনোলজি অনুযায়ী এই ফাইটার জেটগুলো বেশ ভালোই ছিল, কিন্তু বর্তমান এত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের প্রভাবে বিশ্বব্যাপী J-7 ফাইটার জেটটি অবহেলিত এবং এ কারণে ত্রুটিযুক্ত অবস্থায় থাকবে এটাই স্বাভাবিক। এমনকি চীন 2013 সালে এর প্রোডাকশন টোটালি বন্ধ করে দিয়েছিল এবং রিপোর্ট মতে শেষ ব্যাচের কিছু ফাইটার জেট বাংলাদেশ কিনেছিল। আজকের দিনে বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, নাইজেরিয়া, ইরান, নর্থ কোরিয়া সহ বেশ কিছু দেশ এই ফাইটার জেট ব্যবহার করছে। তবে এই F-7 বা J-7 ফাইটার জেটের দুর্ঘটনা এটা কিন্তু নতুন নয়। মাত্র 2 মাস আগে জিম্বাবুয়ের এয়ারফোর্সের একটা F-7 ফাইটার জেট ক্র্যাশ করে এবং পাইলট নিজেও মারা যান। জুন 2022-এ চীনের একটি J-7 ফাইটার জেট একটা বাড়ির উপর আছড়ে পড়ে। মে 2022-এ দুজন ইরানীয় পাইলট এই J-7 ফাইটার জেট ক্র্যাশে মারা যান। জানুয়ারি 2022-এ দুজন পাকিস্তান পাইলট J-7 ক্র্যাশ করে মারা যান। এক কথায় বলতে পারেন J-7 ফাইটার জেটের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। মাঝে মধ্যে এই ফাইটার জেটগুলো যান্ত্রিক ত্রুটির কারণে ক্র্যাশ করে চলেছে। এটুকু শুনে আবার ভাববেন না যে শুধুমাত্র F-7 বা J-7 ফাইটার জেট কেবলই ক্র্যাশ করে। 2005 থেকে 2025 গত 20 বছরে গড়ে প্রায় 11টা ফাইটার জেট ক্র্যাশ করেছে, যার মধ্যে চীনের তৈরি ফাইটার জেট 7টা, রাশিয়ার 3টা এবং চেকোস্লোভাকিয়ার 1টা ছিল। এর মধ্যে কিছু দুর্ঘটনা ঘটেছে পাইলটের ভুলের কারণে এবং কিছু দুর্ঘটনা হয়েছে পাখির সাথে ধাক্কা খাওয়ার কারণে, আবার কিছু হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে দেশগুলো কেন এই ফাইটার জেট ব্যবহার করছে? কেন এগুলোকে বাতিল করা হচ্ছে না? আসল বিষয় হচ্ছে 2011 সালে যখন বাংলাদেশ চীন থেকে এই ফাইটার জেটগুলো অর্ডার করেছিল তখন এক একটা ফাইটার জেটের দাম পড়েছিল প্রায় $5.5 মিলিয়ন। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যম আয়ের দেশগুলোতে মিলিটারি বাজেট কম থাকে, ফলে তারা সহজে পুরনো ফাইটার জেটগুলোকে বাতিল করতে পারে না। আর প্রবলেম থাকা সত্ত্বেও হঠাৎ করে একটি দেশের ফাইটার জেটগুলো বাতিল করা যায় না, কারণ এর সাথে দেশের সিকিউরিটি জড়িয়ে থাকে, তেমনি থাকে বাজেট। ধরুন বাংলাদেশের সমস্ত পুরনো ফাইটার জেট বাদ দিয়ে এখন পঞ্চম অথবা ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট ক্রয় করতে যায়, তবে মিলিটারি বাজেট অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে দেশের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ কমে যাবে, আর এই সমস্যাটি বাংলাদেশ সাফার করছে। তবে যেভাবে এই ফাইটার জেট একটা স্কুলের উপর ক্র্যাশ করেছে সেটি একটি চিন্তার বিষয়। গত মাসে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এয়ারপোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বিজি মেডিকেল কলেজের উপর ক্র্যাশ করেছে। অথচ এভিয়েশন রুলস অনুযায়ী একটা এয়ারপোর্টের 5 কিলোমিটারের ভিতরে কোনো জনবসতি থাকা উচিত নয়, কিন্তু আদৌ কি সে রুলস মানা হচ্ছে? বাংলাদেশে F-7 ফাইটার জেট একটি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল, এর জন্য দায়ী পরিকল্পনা ছাড়া নগদ তৈরি। বর্তমানে যেখানে মাইলস্টোন স্কুলটি অবস্থিত সেখানে আগে একটা ফাঁকা ক্যানাল ছিল, কিন্তু পরে সেখানে ভরাট করে একটি স্কুল নির্মাণ করা হয়। বলা হয় সামরিক এয়ারবেজের 8 নটিক্যাল মাইল অর্থাৎ 14 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি থাকা উচিত নয়। সেখানে ঢাকার মতো একটি জনবহুল শহরে এয়ারবেজের পাশেই বড় বড় বিল্ডিং, শপিং মল গড়ে উঠেছে, আর স্কুলটা এয়ারবেজের মিডিল জোনের মধ্যেই পড়ে।
তবে এখানেও একটা প্রশ্ন থেকে যায়, যেখানে J7 ফাইটার জেট বারবার ক্র্যাশ করে সেখানে এই ফাইটার জেট দিয়ে কেন ঢাকার মতো এত জনবহুল শহরে বিমান প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়? এটাও কিন্তু একটা বড়সড় ভুল বলে আমি মনে করি। এই দুর্ঘটনায় মূলত কতজন মারা গেছে তা নিয়েও একটি রহস্য রয়েছে। সরকারি মতে বলা হচ্ছে মৃত্যুর সংখ্যা 27, কিন্তু আন্দোলনরত ছাত্ররা জানায় মৃত্যুর সংখ্যা 200 জনেরও বেশি। কারণ একটি ক্লাসরুমের ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে একটা ক্লাসের সমস্ত ছাত্ররাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বন্ধুরা, এই ক্র্যাশ সম্পর্কে আমি যতদূর জানতে পেরেছি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এ বিষয়ে পরবর্তীতে কোনো আপডেট যদি পাই তবে শর্ট ভিডিও আকারে প্রকাশ করব। আপনার কি মনে হয়, এটি কেবলই কি একটি দুর্ঘটনা নাকি কোনো রহস্য? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ।